শ্রীরামপুর পার্লামেন্ট কেন্দ্রে দুটো পলিটিক্যাল পার্টিরই কোনো অস্তিত্ব নেই, কোনো সংগঠন নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, এখন বিজেপির নরেন্দ্র মোদীর নামে কিছু ভোট পাবে সেটা অন্য কথা। সিপিএমে তো আর কারোর নামে ভোট পাওয়ারই জায়গা নেই। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকছে না, একদম কি 400 210-20 হবে না। দিল্লিতে পড়ে থাকতেন, ওই যাদবপুরে যেতেন, একটু নাচানাচি করতেন, ঠিক আছে। কিন্তু শ্রীরামপুরের মানুষ জানে আমি কি কাজ করি কি না কাজ করি, তার রেজাল্টই তো বলে দেবে। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে, একেবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি। কল্যাণবাবু, হাউতে স্বাগত। নমস্কার। জোর লড়াই, আমি লড়াইয়ে নির্বাচনে যাওয়ার আগে হ্যাঁ একটা কথা আমার খুব ইচ্ছা করছে আপনার থেকে জানতে। খুব ভাইরাল ভিডিওটা, আপনি মায়ের কাছে কাঁদছেন, কি চান এত ব্যাকুল হয়ে? মায়ের কাছে তো ভক্তি ভরে পুজো করি, মায়ের কাছে ভক্তি ভরে পুজো করি, ছোটোবেলা থেকে পুজো করি, তার একটা আবেগ আসে। আর মায়ের কাছে পুজো করলে, মায়ের কাছে প্রণাম করলে, মায়ের কাছে কাঁদতে কিছু চাওয়া যায় না। একেবারেই তাই। চাওয়া পাওয়ার বিষয় তো অন্য, কিন্তু আরও একটা বিষয়, এই যে ধরুন সোশ্যাল মিডিয়ায় এত মিম হয় আপনাকে নিয়ে, এত কাটাছেঁড়া হয়, কোনো সময় বাড়িতে একদম একান্তে যখন বসে থাকেন তখন মনে হয় যে এগুলো খারাপ লাগে? মিমকে অত আমি পাত্তা দিই না, তবে এগুলো আবার একটা আর্ট, যে যার মতো করছে, যে যার মতো করছে। শালীনতার মধ্যে থাকলে ভালো, শালীনতা ছাড়িয়ে গেলে খুব খারাপ। হ্যাঁ, একদম তাই। শ্রীরামপুরের লড়াইটা আপনার একদম চেনা, হাতের তালুর মতন চেনা শ্রীরামপুর একদম। সেইখানে দাঁড়িয়ে দীপশিতা ধর, একদম ছাত্রনেত্রী বলতে পারেন, তিনি তার লড়াইয়ে শ্রীরামপুরে আপনার একদম প্রতিদ্বন্দ্বী। কি মনে হচ্ছে লড়াইটা কি? আমার একদম প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে কাগজে প্রতিদ্বন্দ্বী, প্র্যাকটিক্যালি অনেক দূরে পড়ে রয়েছে। কেন? তিনি তো আপনার নামে বারবার বলেছেন, কুৎসা হোক আর যাই হোক, বারবার প্রচারে করেছেন। এই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ট্রোল বলেছেন, উনি বলেছেন ভ্যানিশ হয়ে যান, মিস্টার ইন্ডিয়া, এগুলো হচ্ছে ছেলে মানুষই কথাবার্তা। কারণ উনি তো আর কোনোদিন শ্রীরামপুরে আসেননি, পার্লামেন্টেও আসেননি, দেখেননি। দিল্লিতে পড়ে থাকতেন, ওই যাদবপুরে যেতেন, একটু নাচানাচি করতেন, ঠিক আছে। কিন্তু শ্রীরামপুরের মানুষ জানে আমি কি কাজ করি কি না কাজ করি, তার রেজাল্টই তো বলে দেবে, তাই না? যেটা একেবারে স্পেসিফিক দাবি করে, আমরা রেড ভলেন্টিয়ার্স, আমরাই কোভিডের সময় ছিলাম, আর কেউ ছিল না। এই যে রেড ভলেন্টিয়ার্স বলে বলে বারবার যে তরুণ ব্রিগেডটা তৈরি হলো সিপিএমের, তাদের কি বলবে? সুইগিতে অর্ডার দিয়েছেন খাবারের, ওই সুইগিতে অর্ডার দিলে যেমন একটা গাড়িতে দেয় না, সেরকম ওই রেড ভলেন্টিয়ার্সদের কেউ কেউ হয়তো সেই সুইগিতে অর্ডার দেওয়ার মতো। আর কোভিডে 2 বছর আমি বাড়ির বাইরে ছিলাম, প্রতিটি জায়গায় প্রতিটি ইয়েতে লার্জ স্কেলে মানুষকে দিয়ে গেছি, ঠিক আছে। আর শুধু শ্রীরামপুর পার্লামেন্ট না, হুগলি ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, পুরো 2 বছর ধরে আমি রয়েছি। তারপরে যেহেতু এমপি, আমার কাছে তো অনেক অ্যাডমিশনের কেস আছে, অনেক অ্যাডমিশন এখানে আমি, আমাদের যেটা রয়েছে ওয়ালস রয়েছে, আমাকে সেই সময় খুব হেল্প করেছিল, মেডিকা খুব হেল্প করেছিল, মেডিকাও খুব হেল্প করেছিল। এখানে শ্রমজীবী আছে, সব ভর্তি করিয়ে ট্রিটমেন্ট করিয়েছি। যারা ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়েছে, বাড়ি গেছে, আবার তারা বাড়ি গেছে। আর যারা যেতে পারেনি তাদের ক্রিমেশনটা পর্যন্ত আমাদের করে দিতে হয়েছে। ওসব তত্ত্বকথা সব সোশ্যাল মিডিয়ায় থাকা পাবলিক, সোশ্যাল মিডিয়ায় পাবলিক। যুব ব্রিগেডের কী আছে? যুবর তো কাউকে আমি দেখতে পেলাম না, আমি তো অলমোস্ট 63 দিন রাস্তায়। তা যুবর তো সিপিএমের কোনো যুবকে তো আমি রাস্তায় ঘাটে দেখতে পেলাম না। হ্যাঁ, কবে কোন দিন একটা মিটিংয়ে এসছে অন্য কথা। নির্বাচনে তো গ্রামে প্রান্তরে পাড়ায় সব জায়গায় থাকতাম, সেই বৃদ্ধ কিছু সিপিএমকে দেখতে পাওয়া যাচ্ছে, যুব কাউকে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ওটা হাওয়া তোলার জন্য বলেছে, কোনো দাম নেই। একদম তাই। একটু অন্য প্রসঙ্গে আমার বেশ খানিকটা একটু জানতে ইচ্ছা করে, সেই অজিত পাজার ছবি, মমতা ব্যানার্জি আপনি, সে যে পুরনো একদম সেই যে লড়াইটা সংঘবদ্ধ ছিল, তার থেকে যদি স্মৃতি থেকে তুলে আনা 2-4টি কথা আমাদের বলেন, সেই পুরনো। না, অনেকগুলো আছে। অজিতদাকে নিয়ে আমি মামলা করেছিলাম, ওই পাবলিক লিজার অ্যাকাউন্টসের মামলা। মমতাদি তখন পিটিশনার ছিল, সেসব রয়েছে। বিক্রি পাসওয়ান ভোলাদা আমি করেছি, ভোলানাথ সেন আমি করেছি। পরবর্তীকালে বিক্রি পাসওয়ানটা আমি একাই করেছি, ভোলাদা সরে গেছিলেন।
তারপরে আমি নিজের ছোটো আঙারিয়া মামলা আছে, রিজানুর রহমান আছে, বুক ফেয়ারটা তো আমার ময়দান থেকে তো আমি সরিয়ে দিলাম আমার মামলার জন্য, তাই না? মানে এনভায়রনমেন্টাল লয়ের উপরে সবচেয়ে বড় মামলা। তখন তো সিপিএমের লোকরা সব অপোজ করেছিল, বিকাশ ভট্টাচার্য থেকে আরম্ভ করে। আমরা মনে আছে সুভাষ চক্রবর্তী বলেছিল 2 লাখ লোক নিয়ে বাড়ি ঘিরবো, আনন্দবাজারে বড় খবর হয়ে বেরোলো 2 লাখ লোক নিয়ে বাড়ি ঘিরবো। না না, রিজানুর রহমান, সিপিএমের ওসব কিছু নেই। ওরা খুনটুন ভালো করতে পারে, খুন, সন্ত্রাস, ধর্ষণ, গণহত্যা, এসব ব্যাপারে সিপিএম মাস্টার। একদমই তাই। সাংবাদিকদের একাংশের আপনার উপরে বেশ রাগ কারণ হচ্ছে কল্যাণবাবু মাঝে মধ্যেই চটে যান তার ন্যায়সঙ্গত কারণ, নাকি সত্যি কোনো, যদি কোনো সাংবাদিক সত্যিকারের ট্রেনিং নিয়ে এসে পড়াশুনো জানার সত্যিকারের যদি করে, তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমার প্রতিটি প্রশ্নের উত্তর আমি দিয়ে যেতে পারবো। কিন্তু একটা মোবাইল নিয়ে এসে দুম করে লাফিয়ে পড়লাম আমি সাংবাদিক বলে, তার কোনো নিয়ম শৃঙ্খলা জানবে না, শালীনতা জানবে না, বয়স জানবে না, কার কী পজিশন জানবে না, সিচুয়েশন জানবে না। সাংবাদিক বলেই তো আর সবাই এমন কিছু হয়ে যায় না, সাংবাদিক নাম করে। কিন্তু তাকে একটা মার্জিত জায়গায় একটা সাংবাদিক থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু অমার্জিত থাকবো, যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা প্রশ্ন করবো, কেন আমি উত্তর দেবো? একদম শেষের দিকে আমরা আলোচনাটা নিয়ে চলে এসেছি। একদম যে বিষয়টা জানার কথা, এই যে কাঞ্চন মল্লিকের বিষয়টা একদম বিতর্কিত হয়ে গেছে, এবং অপরূপা পোদ্দারও আপনার একেবারে সেই মঞ্চে ওঠা থেকে শুরু করে সেইটা, আমি বলছিলাম এগুলো কি একটু এড়ানো যেত না? না, কাঞ্চন মল্লিকের ব্যাপারটা হচ্ছে, কাঞ্চন মল্লিককে 2021-এ আমি কোলে করে কিন্তু জিতিয়েছিলাম। সেসব ছবি দেখবেন বোধ হয়। কাঞ্চন মল্লিকের কোনো রাজনৈতিক অভিজ্ঞতাও ছিল না, তো আমাকেই করতে হয়েছে। কাঞ্চনের বিয়েতে একমাত্র আমি তৃণমূল কংগ্রেসের মানুষ যে গিয়েছিল রিসেপশন, আর কেউ যায়নি, কিন্তু আর কেউ যায়নি। তখন তাপস রায় ছিল তৃণমূলে, তাপস রায় আবার চলে গেল বিজেপিতে, তাহলে তৃণমূল থেকে মাত্র আমি একা ছিলাম, আর তো কেউ ছিল না। আমার তো কোনো অসুবিধা ছিল না। কিন্তু কাঞ্চনকে দেখে যে কোনো কারণেই হোক গ্রামের মহিলারা খুব রিয়্যাক্ট করছিল, খুবই রিয়্যাক্ট করছিল গ্রামের মহিলারা। তো আমি তো প্রথম দিনেই ওকে বললাম তুমি এখান থেকে চলে যাও, রঘুনাথপুর গ্রামটা ছিল সেখানে চলে যাও। ও চলে গিয়েছিল, আর আমি বললাম তুমি গ্রামে এসো না। তারপরে আরেকটা গ্রাম ছিল কানাইপুর, বিকেলবেলায়, সেখানে ও আসেনি। হঠাৎ করে নবগ্রাম যখন গ্রাম আছে, হঠাৎ করে ও চলে এলো। তা আমি তো জানি কি রিয়াকশান, ছেলেপুলেরাও খুব রিয়্যাক্ট করছে, গ্রামের দিকে ছেলেপুলেরাও খুব রিয়্যাক্ট করছে, আমার সংগঠনের ছেলেরাও রিয়্যাক্ট করছে। তা আমি সেই জন্য তাকে বললাম যে তুমি চলে যাও, চলে যেতে হবে। আর আমার কাছে ভয়েস মেসেজও আছে। এর আগে প্রথম যখন আমি ওয়ার্কার্স মিটিং করি উত্তরপাড়ার বিধানসভায়, তখন একজনও কেউ চায়নি যে কাঞ্চন মল্লিক আসুক ওখানে। ভয়েস মেসেজ আছে কিন্তু কাঞ্চন তখন আমাকে বললো যে দাদা তুমি যদি এরকম ব্যাপার, আমাকে কেউ ডাকছে না, তুমি যদি আমায় পারমিশন দাও তাহলে আমি যাবো। আমি না ঠিক আছে তুমি এসো। আমি ছেলেদেরকে বোঝালাম, কিন্তু আমি কতক্ষণ ছেলেদেরকে বোঝাবো, কতক্ষণ বোঝাতে থাকবো আমি? আর অপূর্বা পোদ্দারের ব্যাপারে আমার কিছু আমি জানিই না কিছু, কারণ তার 24 ঘন্টা আগে সিএম বলেছে আমাকে ওখানে যেতে। তো আমি তো ওখানকার তো কিছুই হ্যান্ডেল করছি না। তার একটা প্রোটোকল, কে মঞ্চে থাকবে না সেটা তো আমার ব্যাপার না। ওর একটা ব্যক্তিগত রাগ আছে আমার উপর, সেই রাগ পোষানোর জন্য বলেছে, অন্য কিছু না। কে সিএমের স্টেজে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েতে থাকবে, আমার কনস্টিটুয়েন্সি নয়, আমার মিটিং নয়, আমি কি কন্ট্রোল করবো নাকি? আমার মিটিংয়ে আমি আই হ্যাভ এ রাইট টু স্পিক। তা আলটিমেটলি তো দে উইল ডিসাইড, তারা ডিসাইড করবো, আমি তো ডিসাইড করবো না ফাইনালি। তো আমি করবো না। তো এমনিতেই তো অপূর্বা পোদ্দার তখন একজন তো সিএম সিকিউরিটি লোককে এসে অরূপকে বললো যে এরকম এসছেও যে আসতে চাইছে। অরূপ কার সঙ্গে কথা বলে বললো যে না ও আসবে না। তা আমি কি করব সেখানে? ওগুলো ব্যক্তিগত রাগ আছে, টিকিট পাইনি, ব্যক্তিগত রাগ আছে। ওর হাজব্যান্ডও কোনো ইলেকশন আমার করছে না, তো আমার কাউন্সিলর তো ইলেকশন করছে না, তো ওদের ব্যক্তিগত রাগ। একদম পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে ফিরছি। এই যে তিনবারের আপনি সাংসদ, এই যে কী কাজ হলো আর কি বাকি রয়ে গেল মানুষের জন্য? এবারও মানুষ আপনাকে যদি চয়ন করে, মানুষের জন্য এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ঠিক আপনি আর কি? আমি সব কাজই করেছি, কোনো কাজ বাকি নেই। রাস্তাঘাট থেকে আরম্ভ করে স্টেডিয়াম পর্যন্ত আমি করে দিয়েছি। ছোট ছোট স্টেডিয়ামগুলো দেখবেন ওই ডোমজুড়ের ওখানে রাস্তায় ছোট ছোট স্টেডিয়াম করে দিয়েছি, মানে বসার জায়গা টায়গা করে দিয়েছি।
তারপরে আমি সুইমিং পুল, গ্রামের মধ্যে বড় বড় সুইমিং পুল করেছি, যেমন গরলগাছাতে একটা সুইমিং পুল করেছি। শুধু হুগলি ডিস্ট্রিক্ট না, হাওড়া ডিস্ট্রিক্টের যারা পাশাপাশি থাকে তারা পর্যন্ত, গ্রামের লোকজন ছেলেপুলেরা আসে, দেখে আসবেন একদিন যে কেমন সুইমিং পুলটা করেছি। গ্রামের মধ্যে এরকম সুইমিং পুল হয় না। আমি হেলথ সেক্টরে সবচেয়ে বেশি কাজ করেছি। উত্তরপাড়া থেকে আরম্ভ করে বালি পর্যন্ত যে মিউনিসিপ্যালিটির যে হসপিটালগুলো আছে পুরো সাজিয়ে দিয়েছি, আইসিসিউ পর্যন্ত করে দিয়েছি, বিভিন্ন অ্যাপারেটাস দিয়েছি, সমস্ত মডার্ন অ্যাপারেটাস। ওয়ালস হসপিটাল কোভিড ওয়ার্ড আমার তৈরি করা, চিলড্রেন্স ওয়ার্ড আমার তৈরি করা, মানে এমপি ডেভেলপমেন্ট ফান্ডের থেকে টাকাটা তৈরি। তারপরে দিদিকে বলে ১৭০০ কোটি টাকা জলের প্রজেক্ট করে দিয়েছি উত্তরপাড়ায়, তা যেটা শ্রীরামপুর সাব ডিভিশনে, পুরো সাব ডিভিশন। প্রচুর কাজ করেছি, কাজের কোনো শেষ নেই কাজে। আর ওই কাজের ওই রাস্তার ওপর দিয়েই দীপশিতা ধর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চোখে পড়ে না ওর। আর কী করা যাবে, একটু অহংকারী তো, প্রচণ্ড অহংকারী। ওর প্রবলেম হচ্ছে ও খুব অহংকারী। জেএনইউতে পড়ছে বলে মানে সবাইকে যেন মাথা কিনে নিয়েছে একবারে, মানে এত পণ্ডিত নাকি আর আসেনি বোধহয়। ভীষণ অহংকারী, নিশ্চিন্তাতেই পাড়ার লোকেদের সঙ্গে আলাপ নেই ওর, মানে পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে না। এই তো আমি পরশুদিন ডোমজুড়ে গেছিলাম, ওর বাড়ির সামনে ছবি আছে, যেই ওর বাড়ির সামনে গেছে পাড়ার সমস্ত মহিলারা এসে ঝাঁপিয়ে পড়ে সব ছবি তুলছে, সেলফি তুলছে। তারাই বলছে তো আপনার সম্বন্ধে এরকম কথাবার্তা বলছে। আর আমি আপনাকে বলছি, ও নিশ্চিন্দার ওর পার্টে, ওর বুথে ওকে আমি হারাবো। দীপশিতা ধর এত বড় ছেলে? হ্যাঁ নিশ্চয়, ও হেরো সব সময় হারে। ও তো ওর মাকে নিয়ে জেলা পরিষদে দাঁড়িয়েছিল, ওখান থেকে প্রায় কত 18 না 15 না 18,000 ভোটে হেরে গিয়েছিল। তো দীপশিতাই তো প্রচার করে বেরিয়েছিল, তার আগে পঞ্চায়েত সমিতিতে হেরেছিল। তা বালিতে তো দীপশিতা ধর হেরে দাঁড়িয়েছিল 2021-এ, হেরে 3 নম্বরে চলে গিয়েছিল। আসলে এদের সমস্যা হচ্ছে ওরা মানে জলটা ওপর থেকে দেখেছে, জলটা কখনো মাপেনি, জলটা কতটা গভীর পর্যন্ত জল আছে জানে না, না জেনেই যা পাচ্ছে বলে গেছে। সব বুঝবে 20 এসে গেল, তো 20-তে কোথাও কিছু নেই, ফাঁকা আওয়াজ। একদমই তাই। আপনি বলছেন যে সিপিএমের একদম যেটা হয়েছে, যেটা সংবাদ মাধ্যমের সামনে আসছে, সেটা হচ্ছে জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সিপিএম থেকে, যেটা বোঝা যাচ্ছে। যেই কারণে এই কানেক্টিভিটিটা আপনার রেলওয়ের মতো জুড়ছে না, যার কারণে এই ফাঁক দেখা যাচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি কি এই কেন্দ্রে ফ্যাক্টর? দুটো পার্টিরই কোনো ফ্যাক্টর নাই এখানে। দুটো পার্টি রাজ্যে বিরোধী দল হতে পারে, শ্রীরামপুর পার্লামেন্ট কেন্দ্রে দুটো পলিটিক্যাল পার্টিরই কোনো অস্তিত্ব নেই, কোনো সংগঠন নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, এখন বিজেপির নরেন্দ্র মোদীর নামে কিছু ভোট পাবে সেটা অন্য কথা, সিপিএমে তো আর কারোর নামে ভোট পাওয়ারই জায়গা নেই, সেটা অন্য কথা। কিন্তু সাংগঠনিক জায়গা কেউ কোথাও নেই, কোনো মিটিং নেই দেখতে পাচ্ছেন, স্ট্রিট কর্নার নেই, কিছু নেই। কিছুটা সিপিএমের পর 2-1টা যাও স্ট্রিট কর্নার আছে, বিজেপি তো কিছুই নেই। একদম শেষ করব, স্পেসিফিক একদম টু দি পয়েন্ট শেষ প্রশ্ন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বারবার বলতেই থাকেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন। বাকি কথাগুলো নয় এখানে নাই আলোচনা করলাম, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে আপনি কি? দেখুন, আমি বড় বড় কথা বলেই দিতে পারি, তাতে তো কিছু এসে যায় না, করতে পারলে তবে না। কি দম আছে, কি ওর কিছু দম আছে নাকি? জুন মাসের পর দিয়ে ভারতবর্ষের সরকার পাল্টে গেলে ওর দাম কি হবে? নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকছে না, একদম কি 400, 210-20 হবে না। যান চারটে পর্যন্ত 4টে স্টেজ ইলেকশন হয়ে গেছে। তো এখন আমি আপনাকে বলছি, আমি নাম বলবো না, ভারতবর্ষের কোনো বিশিষ্ট ভেরি ফেমাস পার্সন, আমাদের পার্টি করে না, অন্য জায়গায় থাকে, ইন্টারন্যাশনালি ঘুরে বেড়ায়, বিশিষ্ট লোক। সকালে ফোন করেছিল ওই নিয়ে ইয়ে করার জন্য, সে বলছে এই 4টে স্টেজের মধ্যে এখন যে দাঁড়িয়েছে, আমার স্যার হোয়াট ইজ এর ওপিনিয়ন, মানে বুঝতেই পারছেন। আমি যখন বলছি স্যার, বলছে 4টে স্টেজ পর্যন্ত এখন যা দাঁড়িয়েছে তাতে 50-50 হয়েছে। আর যে 3টে স্টেজ আছে, সেই 3টে স্টেজে যে জায়গায় ইলেকশন হবে সেখানে বিজেপি উইক। সরকার পাল্টাচ্ছে,
কে হবে প্রধানমন্ত্রী অন্য কথা, কিন্তু নরেন্দ্র মোদী থাকছে না। 100% যান না।